টেবিলের উপর রাখা ছিল ফোন। এরকম হাতের কাছে রিংটংয়ের শব্দে রুদ্র চবরিক শব্দ করলো। সবার প্রথমে মাথায় এসেছে সন্ধ্যার কথা। ভাবলো আবার অন্য নম্বর থেকে কল দিল কি না। চোখ মুখ উসকে স্ক্রিনে চেয়ে দেখলো অব্র নম্বর। বিরক্তিটা উবে গেল রুদ্রর। যত্র রিসিভ করলো। অব্র কিছু বলার আগে প্রশ্ন ছিল, কবে ফিরেছিস? অব্র একটু থমকালো যেন। মিস করেছি নাকি? রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, মিস করবো কেন? অফিসের অনেক কাজ পেন্ডিং আছে তাই। অব্র হাসি চেপে বলল, ও আচ্ছা। রুদ্র আগের মতোই বলল, তাহলে কাল ফিরে আয়। আচ্ছা ভাই, কালই আসবো। গুড। খেয়েছিস রাতে? দুই ভাইয়ের কথোপকথন চলো বেশ অনেকক্ষণ। ফোনের লাইন কেটে রুদ্র উঠে রুমে গেল। জানালার পাশে দাঁড়িয়ে হিসাব কষল জীবনের। যদি পারতো ভবিষ্যৎটা জেনে নিতেও। মা কি ফিরবে কাছে? যেতে না তাহলে কিভাবে সে যদি সম্পূর্ণ নিজের হবে তাও জানতো। এভাবে প্রত্যেকটা সেকেন্ড অপেক্ষা পুরো গুনতে হতো না। অব্র আরিশা কাল ফিরবে, কিন্তু আরিশা বেঁকে বসেছে। তার এক কথা, শ্বশুর বাড়ি গেলে সাজুতিকে সাথে নিয়ে যাবে। বিয়ের দিন সে যদি যায়নি, তাই এখন ও বাড়ির 2-4 দিন নিরিবিলিতে বেরিয়ে আসবে তার সাথে। সে যদি অরুণার গারদ ঘুরে এসে বাড়ি ফিরল। যখন শুনলো আরিশা চলে যাবে মন খারাপ করলো, অথচ পরের কথাটা কানে যেতেই হই হই করে উঠল আনন্দে। সবাই ভেবেছিল সে যেতে রাজি হবে না যেতে, গাইগুই করবে। মেয়েটা নানা বাড়ি দাদু বাড়ি কোথাও যেতে চায় না বেড়াতে, অথচ সবাইকে অবাক করে দিয়ে সে যদি যেতে রাজি হলো। আরিশার শ্বশুর বাড়ি মানে তো রুদ্র বাড়ি, আর সেখানে যাওয়ার জন্য সে যদি এক পায়ে রাজি থাকবে সর্বদা সবসময়। লোকটাকে একটু দেখার জন্য চোখ দুটো তৃষ্ণায় কাতরে ওঠে, মন আঁকুপাকু করে। তাহলে ও বাড়ি গেলে 24 ঘন্টা দেখতে পাবে, তো ছাড়বে কেন সেই সুযোগ? সে যদি এক কথায় জানালো সে যাবে, আমির মোনারা কেউ মতবিরোধী করলেন না। সে যদি খুশি আর ধরে, ক্লান্তি ভুলে ছুটল নিজের ঘরে। দাপিয়ে দাপিয়ে বেঁকে জামা কাপড় ভরলো, সব কিছু গোছগাছ করে চললো ফিরে সথে। তাড়াহুড়া করে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল। রাত যত তাড়াতাড়ি শেষ হবে সকাল তত জলদি শুরু হবে, আর সকাল হলা মানেই তত দ্রুত ও বাড়ি যাওয়া, রুদ্রকে দেখা। আচ্ছা, লোকটা যখন তাকে দেখবে কী রকম হবে এক্সপ্রেশনটা? হা হয়ে থাকবে অনেকক্ষণ ভেবে উত্তেজিত সে যদি। অ্যালার্ম চালু করে কম্বল মুড়ি দিল। সকাল হলে শান্তি। আজ আর সময় নিয়ে থাকা হলো না সাইলমে। 6টার দিকে খাবার নিয়ে সে যদি আরুনাকে নিয়ে আসে। আরুনা বাচ্চাদের মতো মুখ করল সে যদি বেশিক্ষণ থাকবে না বলে। এ কদিন মেয়েটার দরুন মনে ধরেছে। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কথাবার্তার ব্যবহার। কত যত্নই না করে তার। আপন মানুষ আজকাল করে এমন। আরুনা অনেক সময় সেজদের মাথায় হাত বুলিয়ে মন ভরে দয়া করেন, অথচ মুখে কিছু বলেন না। সে যদি বোঝে যায় তার চোখ দেখে, সেও হাসে মিষ্টি করে। এসাইলাম থেকে তাড়াহুড়া করে ফিরে আবার অবরোধের সাথে বের হলো সেজুতি। কাঁদতে কাঁদতে আরিশা নাকের ডগা লাল বানিয়ে ফেলছে। চোখের কাজল লেপটের সব গাল অব্দি নেমে এসেছে। এক পাশে অব্র দাঁড়িয়ে। আমির অফিসে বেরিয়েছেন একটু আগে। আরিশা বেরিয়েছেন সেই থেকে কাঁদছে, থামার নামই নেই। কিন্তু সেজদির একটু কান্না পেল না। যাচ্ছে তো আরিশার সাথেই, কান্না পাবে কেন? উল্টো তরিস হয়েছে না ও বাড়ি যাওয়ার জন্য। দেখতে দেখতে দুই মা মেয়ের কান্নার পাট চোকায়। আরিশা গাড়িতে বসলে সে যদি নাচতে নাচতে গিয়ে ড্রাইভারের পাশে বসে। এরপর পেছনের সিটে অব্র বসলো আরিশার পাশে। সঙ্গে সঙ্গে শো শো করে গাড়ি চলতে শুরু হয়। সকালে 11টা বাজে, রবিবার হয় অফিস ছুটি। রুদ্র আজ জেগে কাজ করে ঘুমাচ্ছে এখনো। সপ্তাহে এই একটা দিন সে আরামসে ঘুমায়। ঘুম ছুটে গেলে ডোরবেল বাজায়। কেউ বিশ্রামহীন টিপছে বেলের সুইচটা। রুদ্র বিরক্তিতে চবর্গ শব্দ করে কান বালিশ দিয়ে ঢাকলো, যাতে শব্দ কানে না আসে। ডোরবেলের শব্দ থেমে গেলে একটু পর, তার মানে সার্ভেন্ট দরজা খুলছে। পরপরই ভেসে এলো অব্র কণ্ঠস্বর, ভাই ভাই। বসার ঘর মাথায় তুলছে সে। রুদ্র ঘুম শেষ। অব্র আসার ঠোঁটে কোণে সূক্ষ্ম হাসি রেশ ফুটল। যত্র বিছানা থেকে নেমে বসা ঘরের দিকে এগোলো। সিঁড়ি ভেঙে নামতে গিয়ে আচমকা চোখ পড়লো সিঙ্গেল সোফাটার দিকে। রুদ্র পা জোড়া থামলো ওখানেই। মেয়েটাকে সেজদের মতোই দেখতে না? রুদ্রের চোখ ডলল, ঘুম কাটতে আর বুড়া ভাঙলো। আজকাল এই মেয়ে এত জ্বালায় তাকে। ডানে বামে সামনে পেছনে সব জায়গায় দেখতে পায়, এমনকি ঘুমালেও শান্তি নেই। বিয়ের পর সব উসুল করে নেবে। রুদ্র ছোট চিকন চোখ দুটি দৃষ্টি গোল করে তাকালো ফের। না, সেজদির মতোই এখনো লাগছে। টনক নড়ল রুদ্রর। এটা তো সেজতেই ভেবেই দুটো পা চালিয়ে নিচে এলো।
রুদ্র আর সে বুঝতে পেরে সে যদি সেই যে মাথা নামিয়েছে তোলেইনি। অভ্র দৌড়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরলো। রুদ্র হাসলো। অভ্র একরকম হাহাকার করে বলল, খুব মিস করছি ভাই। আই নো ইউ অল মি মিস ইউ। অভ্রকে জড়িয়ে ধরলেও রুদ্রের চোখ অন্যদিকে। শেষ দিন নিচের দিক চেয়ে মিটিমিটি হাসছে। সকাল সকাল তরুণ চমক পেয়েছে লোকটা। রুদ্র এখনো অনিশ্চিত এটা শেষ দিকে না। ওর তো এখানে আসার কথা নয়। আয়েশা যখন এগিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? উত্তরে রুদ্র বলল, ওয়ালাইকুম আসসালাম। ওটা কি সেজুতি? সেজুতি নিচে দেখছি ফিক করে হেসে ফেলল। অভ্র আরিশার মুখ চাওয়াচাওয়ি করলো। আরিশা মৃদু কণ্ঠে বলল যে জি। রুদ্র অবাক হলো, সেজুতি এখানে সত্যি এসেছে? অভ্র স্বল্প হলেও রুদ্র সেজুতির বিষয়টা আয়ত্তে এনেছে। এদের মধ্যে কিছু একটা চলছে নিশ্চিত। সেজুতিকে দেখে রুদ্র নির্ঘাত অখুশি হয়নি, এটা তারও নিশ্চিত সে। ভাই সেজদি কিন্তু কটা দিন আমাদের বাড়িতেই থাকবে, তোমার কোনো সমস্যা নেই তো? অব্রকণ্ঠে কৌতুক। রুদ্রকে খোঁচানোর সুযোগ হাতছাড়া করা যায়? রুদ্র চোরা চোখে তাকালো, পকেটে এক হাত গুজে বলল, বাড়িটা আমার একার নয়, আরিশা আর তোর দুজনেরই। তোদের গেস্ট মানে আমার গেস্ট, সমস্যার কিছু নেই। ও আচ্ছা। অব্র মাথা নেড়ে ঠোঁট চেপে হাসলো। সে যদি সেই প্রথম থেকেই হাসছে, শুধুমাত্র ব্যাকুল হয়ে এক একজনকে দেখছে আরিশা। রুদ্র সে যদি দুজনই দুজনকে সহ্য করতে পারে না শুনেছিল সে কথা, আবার ঝামেলা হবে না তো? রুদ্র রেগে গেলে সর্বনাশ। ওনার রাগ ভয়ানক। সে যদি অভ্রকে বলো, ভাইয়া আপনার গেস্টদের কীভাবে আপ্যায়ন করেন? না মানে খাতির যত্নের কোনো ত্রুটি রাখেন না নিশ্চয়ই? রুদ্র দুপা এগিয়ে এসে সেজুতির সামনে দাঁড়ালো। উঠে পড়ল সেজুতি। একবার বোনের দিক চেয়ে আবার রুদ্রের দিক ফিরল। রুদ্র ঘাড় কাত করে বলল, সেটা ডিপেন্ড করে অতিথিকে, তার উপর। আপনি যদি বিশেষ কেউ হন তবে ত্রুটি থাকবে না আশা করছি। এবার আপনি বলুন, আপনি কি কারো বিশেষ কেউ? রুদ্র ভুরু উচ্চালো। সেজুতির কণ্ঠ রোধ হয়ে এলো তৎক্ষণাৎ। আপনি কি কারো বিশেষ কেউ? কি বোঝালো লোকটা? কী বা শুনতে চাইলো? আমি কি বলবো আমি তার বিশেষ কেউ হই? রুদ্র ভুরু ওচালো। সেজদির কণ্ঠ রোধ হয়ে এলো তৎক্ষণাৎ। আপনি কি কারো বিশেষ কেউ? কি বোঝালো লোকটা? কী বা শুনতে চাইলো? আমি কি বলবো আমি তার বিশেষ কেউ হই? অব্র ক্লান্ত কণ্ঠে বলো, ভাই আমি কাল থেকে রেগুলার অফিসে যাব, যা যা কাজ বাকি সব করব। এখন যাই, ফ্রেশ হই। যা, চলো আরও। আরিশা সেদিক থেকে কিছু বলার জন্য হাঁ করলো। রুদ্র কথা থামিয়ে দেয়। তোমরা যাও আরিশা, এই অতিথি আপ্যায়নের দায়ভার না হয় আমি নিচ্ছি। সে যদি ঢোক গিলল। আরিশা অব্রর দিক তাকিয়ে দুভুরু উচ্চালো, যার অর্থ কী করব? অব্র চটপট করে বলো, হ্যাঁ ভাই তাই করো, দিয়ে দিলাম তোমায়। তিনজন তাকাতে দাঁত কেলিয়ে বলো, ইয়ে মানে সেজদের আপ্যায়নের দায়িত্ব আর কি? হে হে। অব্র আরিশার হাত টেনে টেনে রুমে দিক চলল। ওদের অবনয় অদৃশ্য হাতে রুদ্র সেজদের দিক ফিরল। রুদ্রকে তাকাতে দেখে সেজদির চোখ নামালো। তা এখানে আসা হবে আমাকে জানালে কি হতো? সে যদি দুষ্টু এসে বলো, কেন? আগে জানলে কি একটু সেজেগুজে থাকতেন? রুদ্র চোখ ছোট করে তাকালো। সে যদি মুখ চেপে হেসে বলো, আপনি বুঝি খুশি হননি? সত্যি বলবো নাকি মিথ্যে? মিথ্যে। রুদ্র পাতলা ঠোঁট জোড়া নিয়ে বলো, খুশি হয়নি একটুও না। সে যদি প্রথম দফায় মুখ কালো করলো, পরক্ষণে উল্টো কথাটা মনে করে হেসে ফেলল। রুদ্র নিষ্পলক কিছুক্ষণ সেজদির শুভ হাসি দেখল। ফ্রেশ হয়ে আসুন যান। সেজদি মাথা দুলিয়ে বলল, কোন ঘরে যাব? অবশ্যই আমার ঘরে। সেজদির চোখ গোল করে তাকালো। রুদ্র শুধালো, বলল, আমার পাশের ঘরে। আসলে ওই ঘরটা সুন্দর, ব্যালকনি থেকে রাস্তাটা দেখা যায়, আপনার পছন্দ হবে। সে যদি লাগেজ নিতে গেলেই রুদ্র বাধা দিল, আপনি রাখুন, সার্ভেন্ট নিয়ে যাবে। আপনি আসুন আমার সাথে। রুদ্র ইশারা করলে সেজদিকে সামনে এগোতে। গুটিসুটি পায়ে এগোলো সেজদি, পিছু পিছু পা বাড়ায় রুদ্র। সেজদি যখন মনোযোগ দিয়ে সিঁড়ির ধাপ পেরোচ্ছে, রুদ্র মনোযোগ তখন সেজদির কোমর দুলতে থাকা বেনুনিটির দিকে। মনের মধ্যে তীব্র আনন্দ। সেজদি কটা দিন এখানে থাকবে ভাবলে উত্তেজনায় উষ্ণ হয়ে আছে চওড়া দেহ। কত কাছাকাছি থাকবে প্রিয়তমা। যখন ইচ্ছে শুতে পারবে, দেখতে পারবে, কথা বলতে পারবে, শুনতে পারবে সেজদির বকবকানি। উফ, ভাবতেই ভালো লাগে। সে যদি রুমে ঢুকে হা হয়ে গেল। এত সুন্দর আর বড় ঘর,
আগেরবার অন্য ঘরে ঘুমিয়েছিল, তাও এক রাতের জন্য। ক্লান্তি আর চিন্তায় কোনো কিছু ভালো করে খেয়ালই করেনি। দিনের আলোতে পরিষ্কার ঝকঝকে রুমটা দেখলো এখন। কথাটা বলেও ফেলল, খুব সুন্দর ঘর, কে থাকে এখানে? পাশে রুদ্র দাঁড়িয়ে। এতক্ষণ সেজুদিকে নির্ঘুত পর্যবেক্ষণ ব্যস্ত ছিল, যাতে হস্তক্ষেপ ঘটালো স্বয়ং সেজুদি। রুদ্র ছোট করে বলল, কেউ না। সেজুদি অবাক হয়ে বলল, কেউ থাকে না, তাও এত গোছানো থাকে, বাহ! আর আমার ঘরে আমি থাকি, তবু কি অগোছালো? শেষ কথাটা বিড়বিড় করে বলায় রুদ্র শোনেনি। প্রথম কথার উত্তরে বলো, এসব সার্ভেন্টরা করে রাখে। আচ্ছা, আপনার বাড়িতে সব মিলিয়ে কয়টা ঘর? সেজুদির কৌতূহলের উত্তর জানতে রুদ্র দিক ফিরল। রুদ্র নিচের ঠোঁট কামড়ালো। সেকেন্ড খানিক ভেবে কাঁধ উঁচু করে বলল, কি জানি, গুনিনি কখনো। সে যদি আরও অবাক হলো। নিজের বাড়িতে কটা ঘর লোকটা নিজেই জানে না, আজব ব্যাপার। সে যদি চেহারা দেখে রুদ্র অবস্থান ভঙ্গিতে বলল, আমি বাড়িতে তেমন থাকি না, যতটুকু ও বাড়ি থাকে শুধু নিজের রুম, ডাইনিং আর ড্রয়িং। ইনফ্যাক্ট অপর রুমও খুব একটা যাওয়া হয় না আমার। সে যদি ছোটো করে বলো, ও ভাবলো বাড়িটা তো সুন্দর, ঘরগুলো আরও সুন্দর। ওনার নিজের ঘরটা কেমন হবে তাহলে? ওটা বোধহয় সব থেকে বেশি চোখ বা ধাঁধানো হবে। ইস, যদি একবার দেখতে পেতাম। সে যদি ভাবনা কেটে যায় রুদ্রর কথায়। আপনি তাহলে ফ্রেশ হন, পরে কথা হবে। সে যদি মাথা দোলায়। রুদ্র যেতে যেতে দরজা চাপিয়ে বের হয়। সে যদি লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ে। সাদা চাদরের লাল টুকটুকি থ্রি পিস পরিহাতা তারুণীকে ভয়ানক সুন্দর লাগছিল তখন। পর মুহূর্তে দৌড়ে বারান্দায় আসে। সত্যি মেন গেট দেখা যাচ্ছে এখান থেকে। সে যদি নজর ফেরালো পাশের বারান্দায়। রুদ্র তখন বলেছিল ওই ঘরটা তার পাশের ঘর, তার মানে ওই রুমটা ওনার। শেষদের আগ্রহ বেড়ে গেল দ্বিগুণ। গলা উঁচিয়ে দেখার চেষ্টা করলো ওপাশটা। রুদ্র ঘরের বারান্দায় কোনো রকম গ্রিল নেই, সম্পূর্ণ উন্মুক্ত। ছাদের মতো রেলিং দেওয়া চারপাশ। কত বড়! সাথে বসার জন্য গোল একটা টেবিল আর 4টে চেয়ার পাতানো। ছোট ছোট টবের মধ্যে নাম না জানা গাছ। সব মিলিয়ে ভীষণ মনে ধরল সে। বাড়িটার কোনায় কোনায় যেন সৌজন্য মণ্ডিত। সিঁড়ি গোড়ায় সেই করিডোরটা, ওটা তো দারুণ ছিল। করিডোরের কথা মনে পড়তে সে যদি সেদিকে দুর্ঘটনার কথা মাথায় আসে। অন্ধকার অজ্ঞাত এক ব্যক্তি চুমু দিয়েছিল গালে। সে যদি চট করে গালে হাত বোলায়, ধূপ করে মন খারাপ হয়, মেজাজ বিগড়ায়। ওড়না দিয়ে গাল ডলে লাল বানায়। ধূপ করে মন খারাপ হয়, মেজাজ বিগড়ায়। ওড়না দিয়ে গাল ডলে লাল বানায়। কয়েকদিন আগেও কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো তার সঙ্গে। প্রথমে কোনো আগন্তুককে পাঠানো উপহার, দিনরাত লোকটার পাঠানো মেসেজ, বিভ্রান্ত হওয়া। আবার সেই জামাটা যখন ইচ্ছে না থাকা সত্ত্বেও পরে গায়ে পড়লো, মেসেজ পাঠিয়ে প্রশংসাও করেছিল লোকটি। তার মানে নির্ঘাত লোকটা তার ফলো করে। আচ্ছা, চুমু দেওয়া ওই অশুভ লোক আর এই লোক কি একজনই? ওই দিন আবারও আই লাভ ইউ লিখে পাঠিয়েছিল। কি হতে পারে ওটা? কে অমন আদা জল খেয়ে পড়লো তার পেছনে? মাঝখানে তো ওই লোকের কোনো খোঁজই ছিল না। হুট করে সেদিন আবার উদয় ঘটলো। কবে জানলে এই লোকের আসল পরিচয়? সে যদি দিনও প্রতিজ্ঞা করলো, যদি দুজন একই লোক হয় সেদিন লোকটা পাবে, যেই যেই ঠোঁট দিয়ে তাকে চুমু খেয়েছে, কেসি দিয়ে কুচুত করে কেটে দেবে, সেটা দেবেই। ঠান্ডা এক ছিগ্ন বাতাস ছুঁয়ে গেল সেজদের মগজ ছেড়ে। চুল সমেত উবে উঠল অন্যার প্রান্ত দুটো। চোখ বুজে ফেলল ভালো লাগায়। মুখে এসে পড়া চুল সরিয়ে বারান্দার গিলের আঙুলবন্দি করে বাইরে তাকালো। তন্ময় হয়ে চেয়ে দেখলো সাদা আকাশ। বায়োস্কোপের মতো একের পর এক স্বপ্ন দৃশ্য ভেসে উঠল ওখানে। বরাবরের মতো তার ভাবনা প্রতিটি শব্দ শুরু হয় রুদ্রকে দিয়ে। মেঘের মতো ভাসলো প্রথমে আলাপের সেই সেই রাগী রুদ্র চেহারা। এই লোকটা একসময় তাকে দেখলে কি অদ্ভুত রকম রেগে যেত। ফর্সা নাকের পাটা বলতো ক্রমশই, চোখের কোটো লাল হতো, খারাপ খারাপ কথা শুনিয়ে হেনস্থা করতো। এই তো কয়েকদিন আগেও হাত ধরায় রুমাল দিয়ে মুছে নেয় রুদ্র। গাড়িতে ওঠা সম্পূর্ণ গাড়ি ধোয়ায়। আর আজ আজ সব পাল্টেছে। এখন এই লোক তাকে ছোঁয়ার জন্য ব্যাকুল থাকে। বিয়েতে তার ঠোঁট স্পর্শ করলো, কি অবলীলায়। সে যদি মাথা নামে লাজুক হাসলো। রুদ্রের প্রত্যেকটা আচরণ বলে দেয় রুদ্র তাকে ভালোবাসে, ওকে চায়। তবে বলে না কেন? কেন সে হাত বাড়ায় না? একটা মেয়ে হয়ে সে কি লজ্জা শরমে মাথা খেয়ে বলতে পারে এসব? কখনো পারে? তাহলে কেন আসে না লোকটা? সে যদি গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে গুনগুন করে গিয়ে উঠল,
পরপর আবার গান ধরলো। গান শেষে সে যদি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। মন খারাপ এক চিমটি বেড়ে গেল। আকাশের দিক চেয়ে বলল, সে যদি এই জীবনে তোর ভালোবাসি শোনা হবে না, রুমে আসার জন্য পাড়াবে। হঠাৎ চোখ গেল পাশে, স্যাঁত করে উঠল বুকের ভেতর। রুদ্র রেলিংয়ে হাত রেখে নিজের ঠোঁট কামড়ে ধরে হাসছে, চোখ এদিকেই। সে যদি লজ্জায় পালালো না মাটিতে মিশে যেতে। লোকটা তার গান শুনে ফেললো। পরপরই কয়েকটা পলক ফেলে ছুটে রুমে চলে এলো। এখানে দাঁড়ানোর সাহসটুকুও পেল না। লজ্জায় হাসপাস লাগছে, দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। আবার একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। রুদ্র এখন অচেনা নাম্বার দেখলেই ভয় পায়, রাগ হয়। নির্ঘাত সন্ধ্যা মেয়েটা নাই নাই করে অনেকক্ষণ পর রিসিভ করলো। যা ভেবেছিল ঠিক তাই, সন্ধ্যারই কল। রিসিভ করতেই বলো, আপনি আমাকে এত অ্যাভয়েড কেন করছেন? একটা মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করলাম বলে ভাব নিচ্ছেন? কোন দিক দিয়ে কম আছে আমার? আমার বা রুদ্র খট করে লাইন কেটে ফোন সুইচ অফ করলো। পকেটে ভরে বেরিয়ে এলো। সিঁড়ির গোড়ায় এসে নিচে তাকালো। আরিশা খাবার বাড়ছে টেবিলে, সাহায্য করছে দুজন মেয়ে সার্ভেন্ট। রান্না ওরাই করেছে। আরিশা তো এলোই কিছুক্ষণ। রুদ্র সেজে দেখে নিচে পেল না, তার মানে ঘরে আছে ও। রুদ্র গিয়ে সেজদির রুমের দরজার সামনে দাঁড়ালো। টোকা দেবে কি দেবে না ভাবলো। কি বলবে টোকা দিয়ে? খেতে ডাকছি না, কেমন ক্যাবলাকান্তের মতো দেখায় বিষয়টা। চলে যাবে ভাবলো, এর আগে দরজা খুলে যায়। শব্দ শুনে রুদ্র পেছনে ঘুরে। সদ্য স্নান সেরে দাঁড়িয়ে, পিঠে ওড়না ভেজা চুল, পরনে নীল থ্রি পিস, মুখে প্রসাধনীর পোলাপ খুঁজে পাওয়া মুশকিল। অথচ কি সুন্দরটাই না লাগছে। রুদ্র মুগ্ধ চোখে চেয়ে শুক্ত ঢোক গেল। ঢোল বাজছে বুকে ভেতর। সেই গায়ে হলুদের শাড়ি পরোয়া বৃষ্টি ভেজা মেয়েটিকে দেখে প্রথম নিশ্চিত উপলব্ধি হয় সে প্রেমে পড়েছে। এখন তো উপলব্ধি হচ্ছে প্রতিটি পদে পদে। এই মেয়ে তার চাই, যে কোনো মূল্যে হলেও চাই, চাই চাই চাই। দরজা খুলে রুদ্রকে দেখে সে যদি ভরকেছে। একটু আগে পাওয়ার লজ্জার কথা মনে করে মাথা দাবিয়ে ফেললো। রুদ্র কোনো মতে বলো, খেতে আসুন। একরকম পালিয়ে গেল সে। সে যদি গুটিসুটি পায়ে সিঁড়ি ভেঙে নামলো। রুদ্র আগে ভাগে গিয়ে একটা চেয়ার দখল করে বসেছে। সে যদি নামতেই অব্র হেসে চেয়ার টেনে দিল। রুদ্রকে একবার দেখে সে যদি চেয়ারে বসলো। অব্র দিয়েছে তো দিয়েছে একদম রুদ্রের সামনের চেয়ারটাই। আরিশা খাবার সার্ভ করছিল। রুদ্রকে বলো তুমিও বসো। আরিশা বারবার বাধ্য মেয়ে, ভাসুরের আদেশ শিরোধার্য। গিয়ে অব্র আর সেজুতির মাঝখানে চেয়ারে বসলো। টেবিলের এ প্রান্তে রুদ্র একা, ও পাশে বাকি তিনজন। রুদ্র মনোযোগ দিয়ে খাচ্ছে, ভুল করে সেজদির দিক তাকাবে না সিদ্ধান্ত নিয়েছে। ওকে দেখলে হৃৎপিণ্ড ছলতে ওঠে, হাত পা শীতল হয়, খালি মন চায় একটু ছুঁয়ে দেই। কিন্তু এখন তো সেসব করা যাবে না, আশেপাশে ভাই ভাইয়ের বউ রয়েছে, নিয়ন্ত্রণ থাকা জরুরি। হঠাৎ পায়ের উপরে একটা নরম পায়ের স্পর্শ পেল। রুদ্রের মুখে দেওয়া ভাতটুকু আটকে গেল গলায়। ভুরু কুঁচকে বাকিদের দিকে তাকালো। নরম পাটা ক্রমশ তার পায়ের পাতায় আঁকিবুকি করছে। অব্র এরকম করবে না, আরিশা তো উইথআউট কোয়েশ্চেন। বাকি রইল সেজুতি। এই মেয়েও তো মন দিয়ে খাচ্ছে, তাহলে পাটা কার? বিচক্ষণে রুদ্র বুঝতে বাকি থাকলো না। কোসকানো বুড়ো টান টান করে শোকো হাসলো। কি দারুণ অভিনয়, তাই না? রুদ্র দুপা দিয়ে স্পর্শ করা পাটা চট করে চেপে ধরতেই সেজুতির খাওয়া থেমে গেল। গোল চোখে তাকালো, ধরা পড়েছে তার মানে। কাছুমুছু করে ফেললো চেহারা। রুদ্র মিটি মিষ্টি হেসে সেজুতি সালোয়ার ভেদ করে একটু উপরে বুড়ো আঙুল ছোঁয়ালো। থরথর করে কেঁপে উঠল সেজুতি। পা ছোঁয়াতেই মৃদুমন্দ মোছামুছি শুরু করলো, কিন্তু লাভ হলো না। শক্তিমান রুদ্রের কাছে সে নেহাতি তুচ্ছ। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো ভঙ্গিতে তাকালো সেজুতি, যাতে রুদ্র একটু দয়া হয়। এমন করে পা ছোঁয়ানোর সমগ্র শরীর শিরশির করছে, সুরসুরে লাগছে। সে যদি নিজের প্রতি বিরক্ত হলো। কি দরকার ছিল ফাজলামো করতে যাওয়ার? ভাই! অগ্রসরে সে যদি চমকে ওঠে। এতক্ষণে অন্যধানে ছিল যে। কিন্তু রুদ্র নিরুদ্বেগ, স্বাভাবিকভাবে খাওয়ার মুখে তুলে বলল, বল। সেজদির পা এখনো তার দুপায়ের মধ্যে বন্দি। অব্র বলল, শুনলাম অফিস থেকে নিউ ইয়র্কে যেতে হবে, কী সব মিটিং ফিটিং আছে? হ্যাঁ, তুই একা নস, আরিশাও যাবে। হ্যাঁ, মিস লোবনা ফোন করেছিলেন আমায়, আজ রাতে ফ্ল্যাট জানালো। সে যদি ছোটাছুটি থেমে গেল তৎক্ষণাৎ। আজ রাতে আরিশা অব্র চলে গেলে তাকেও তো বাড়ি ফিরে যেতে হবে। রুদ্রর সাথে নিশ্চয়ই একা একটা বাড়িতে থাকা যাবে না। এটা কোনো কথা? কী ভেবে এলো এখানে, আর কি এখন কি হবে?
রোদের সাথে সময় কাটানো যে অমুক ইচ্ছে নিয়ে এসেছিল শুরুতেই, তার মরণ হবে ভাবতে সেতুজির মুখ অন্ধকার হয়ে আসে। রুদ্রর চোখ এড়ানো প্রায়শই কালো মুখ। আরিশা বলল, আমরা গেলে সেতুজিকে তো বাড়িতে পৌঁছে দিতে হবে। ভালো হতো যদি আমাদের সাথে ও যেত তাহলে। অব্রত তাল মেলায়, হ্যাঁ ভাই, ওকেও নিয়ে যাই না, না হয়। সে যদি চুপচাপ হাতের লোকমা মুখে তুলল, বিদেশে যাওয়া অসম্ভব, ঘাড়ে বহু কাজ, সাথে আবার রুদ্র যাবে না যখন সে যাবে নাকি? কাবি নেহি, কিন্তু বাড়ি ফিরতে হবে তাও আজ কি? এটা ভেবে খারাপ লাগছে। সবার সব প্রশ্নের উত্তর দিতে তখনই মুখ খুলল রুদ্র, ওনার অফিস আছে। অলমোস্ট তোদের বিয়ের জন্য 10 দিনের ছুটি কাটিয়েছেন, এখন আবার কিসের ছুটি? আত্মীয় বলে এত ছাড় দেওয়া যায় না। অপর মাথা নেড়ে বলো, তাও ঠিক। আরিশা বিড়বিড় করে বলো, কোনোভাবেও কি আমার যাওয়াটা ক্যান্সেল করা যায় ভাইয়া? শুধু যদি অবরই যেত আর কি। অফিসিয়ালি কাজ আমার গিয়ে কী লাভ? রুদ্র শান্ত কণ্ঠে বলো, তোমাদের দুজনকে পাঠানোর উদ্দেশ্য শুধু অফিসিয়ালি নয় আরিশা, বলতে পারো আমার তরফ থেকে হানিমুন ট্রিট এটা। ঘুরে এসো, ভালো লাগবে। নিউ ইয়র্ক দারুণ জায়গা। আরিশা ঠোঁট উল্টে বোনের দিক তাকালো। মৃদু কণ্ঠে বলো, তাহলে বরং আমার যাওয়ার আগে তোকে বাড়ি নামিয়ে দিয়ে যাব। সে যদি কালো মুখ চোখ নিয়ে মাথা দোলায়। রুদ্র ভুরু কুঁচকে বলো, আমি কখনো বললাম তোমরা কাজে রাতে যাচ্ছ? তিনজনই কৌতূহল সমেত একযোগে তাকালো। অব্র বলো, মিস লুবনা যে টিকিট আমি ক্যান্সেল করে দিয়েছি, আপাতত কোথাও যাওয়া হচ্ছে না। অব্র বলল, কিন্তু ওনারা নাকি এক সপ্তাহে কনফারেন্স চাচ্ছিলেন। তা 1 সপ্তাহ পরে কনফারেন্স ডেট দিয়েছি। অব্র চিহ্নিত কণ্ঠে শুধালো, কোনো ক্ষতি হবে না তো ভাই? রুদ্র দিন উত্তর, আই উইথ ম্যানেজ। অব্র, তুই খা। আচ্ছা। রাতারাতি যাওয়া হচ্ছে না শুনে আরিশের ঠোঁট মৃদু হাসি ফুটলেও সেজদির চেহারা ঝলমল করে উঠল। বেশ বুঝলো রুদ্র তার জন্য পিছিয়েছে সময়টা। ফুরফুরে মেজাজ নিয়ে মুসকে মুসকে হাসলো। খাওয়া শেষ হওয়া অবধি ওভাবেই পা আটকে থাকলো রুদ্রর পায়ের মাঝে। সেজদিও আর ছাড়তে চাইলো না। চাইলো, রুদ্র কি ছাড়বে? দুজন তো চাইতেই দুজনকে বন্দি দশা, পা তো কোনো ছাড়। রুদ্র অব্র বাড়ি থেকে বেরিয়েছে একটু আগে, খুব আর্জেন্ট কাজ পড়লো নাকি। অব্র যখন আরিশাকে বলল, সে যদি শুনেছে তখন এই ঘরে উপস্থিত ছিল সে। আরিশা এখন নাক ডেকে ঘুমাচ্ছে নিজের ঘরে। এবার রীতিমতো বোরিং লাগছে সেজদির। বসার ঘরে গিয়ে অনেকক্ষণ টিভি দেখলো, ফোন টিপলো রুমে এসে। রুদ্র রুমে উকিঝুঁকি দিলেও ভেতরে ঢুকলো না। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা ঠিক নয়। লোকটা যদি কপালে থাকে এ ঘর একদিন ঠিক তার হবে। সে যদি অনেকক্ষণ বারান্দায় গিয়ে বসে থাকলো, বারবার মেন গেট দেখছিল। এই বুঝে আসে রুদ্ররা। নিজের হাবভাবে লজ্জা লজ্জাও লাগছে। মনে হচ্ছে সে রুদ্র বিয়ে করা বউ, বরের আসার অপেক্ষায় বসে আছে। শেষমেশ সময় কাটছে না যখন ভাবলো এই সুযোগে অ্যাসাইলেমে ঘুরে আসবে একবার। সকালে ওর মন খারাপ করেছিল, এখনও বরং গিয়ে কিছুটা সময় ওনার সাথে কাটানো যাক। সে যদি পুরো দমে গিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হচ্ছে। কাচ্চি ঘর থেকে আনানোর জন্য 1 প্যাকেট কাচ্চি কিনলো। কয়েকটা দিন রুদ্রদের বাড়ি থেকে যাতায়াত করতে হবে ভেবে আগেভাবে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরেছিল। গেটে আসলে আব্বাস বিনাবাকে খুলে দিলেন। রফিকের বসার জায়গা টপকে যাওয়ার সময় সেজদির দাঁড়িয়ে পড়ল, লোকটা নেই এখানে। সকালে যখন এসেছিল তখনও ছিল না। ওই সময় ভেবেছিল অত সকাল বিদায় আসেনি, কিন্তু এখন তো থাকার কথা। সে যদি কেমন যেন সন্দেহ লাগলো। পাশ কেটে যাওয়ায় একজন ওয়ার্ড বয়কে দেখে ডেকে উঠল সে যদি, শুনুন ভাই। ছেলেটি পেছন ফেরে, জি ম্যানেজার রফিক সাহেব আসেনি আজ? না আপা, কেন? উনি আপাতত ছুটিতে আছেন, ওনার বসন্ত উঠেছে। সে যদি কোচকানো ভুরু শিথিল হলো। কেউ অসুস্থ শুনলে খুশি হওয়া উচিত নয়, কিন্তু সে যদি খুশি হলো ভীষণ। রফিক অসুস্থ মানে তার হাতে বিরাট সুযোগ, এই ফাঁকে যা করার করতে হবে। সে যদি ছুটে ডাক্তার মানিকের চেম্বারে গেল। এখানে সব থেকে পৌর আর অভিজ্ঞ ডাক্তার তিনি। সবাই বেশ মান্যিগুণি করেন। এককালে ওনার বাবাও নিযুক্ত ছিলেন এখানে। এই সময় পেশেন্টকে দেখছিলেন মানিক। সে যদি মিথ্যে পরিচয় এখানে মেডিকেল স্টুডেন্ট হওয়ার সিরিয়াল মেনে প্রবেশ করতে হলো না। চেম্বারে একজন রোগী আর দুজন মেয়ে, এরাও মেডিকেলের ছাত্রী। মানিকের ইন্ট্রাকশনে ফলো করে এদের কাজ। সে যদি তড়িঘড়ি করে ঢুকে ওনাকে প্রশ্ন করলো, আচ্ছা স্যার, আমি কি কোনো পেশেন্টকে নিয়ে বাইরে বের হতে পারি? যদি সে চায়।
অব্র পেছন থেকে জড়িয়ে ধরতে কেঁপে উঠল আরিশা। পরে বুঝলো এটা তার স্বামী। আরিশা ঘাড় ফেরালো অব্র দিকে, দু হাতের মাঝে বন্দি থেকে শোধালো, কখন ফিরলে? অব্র শব্দ করে আরিশার গালে চুমো খেয়ে বলল, এক্ষুনি। ও, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। অব্র বাদল মুক্ত করলো। হাতগুলি খুলতে খুলতে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলে দেখে, সে যদি কোথায়? জানি না, ঘুম থেকে উঠে পাচ্ছি না ওকে। অব্র ভুরুকুসকে বলল, ফোন দাওনি? দিয়েছি, ধরেনি। ও তো বেশিরভাগই সাইলেন্ট করে রাখে। অব্র একটু ভেবে বলল, গিয়েছে হয়তো কোনো কাজে, চিন্তা করো না, এসে যাবে। ভাইয়া কোথায়? নিচে। ফ্রেশ হয়েছে? না। ও, আমি যাই, কফি দিয়ে আসি 1 কাপ। তুমি ফ্রেশ হও। যাবে? আচ্ছা, যাও। অব্র বাথরুমে ঢুকলো। আলিশা কাঁধে আঁচল টেনে রুম থেকে বের হতে নেয়। হঠাৎ দরজায় টোকা পড়ায় শব্দ আসে তখন। ওপাশ থেকে বেশি আসে রুদ্র নীরেশ্বর। আরিশা, অব্র। আরিশা ব্যস্ত কণ্ঠে জবাব দেয়, জি ভাইয়া। আরিশার দরজা টেনে খুলতেই রুদ্র মৃদু হাসলো। আরিশা বলল, ভেতরে আসুন না ভাইয়া। রুদ্র ভেতরে ঢুকলো। অব্র ফ্রেশ হচ্ছে, আপনি বসুন না। জানালা ঘেঁষে রাখা ডাবল সিটের সোফায় বসলো রুদ্র। ডানভুলো উঁচিয়ে বলল, বিরক্ত করলাম? আরিশা হাঁসফাঁস করে বলল, ছি ছি ভাইয়া, কি বললেন? আমি অনেক খুশি হয়েছি আরও। আমি তো মাত্রই নিচে যাচ্ছিলাম আপনার কাছে। রুদ্র মুচকি এসে ইশারা করলো, বসো। আরিশা বসে পড়ে তৎক্ষণাৎ। রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরিশা, তোমাকে কিছু কথা বলার আছে, অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট ফর মি। আরিশা পূর্বের থেকে দ্বিগুণ উৎসুক দৃষ্টিতে তাকালো। রুদ্র স্থির গতিতে এলোমেলো দৃষ্টি ফেললো মেঝেতে, কপালে পাশ ঘাসলো, ঠোঁট কামড়ালো। কথাটা কিভাবে বলবে কিছুতেই বুঝে উঠল না। আরিশা যেন বুঝে ফেললো ভেতরের রুদ্রর সংকোচ। আশ্বস্ত করে বলো, আপনি যে কোনো কিছু বিনা দ্বিধায় বলতে পারেন ভাইয়া। আমি তো আপনার ছোট বোনই, এ তো ভাবাভাবির কিছু নেই। যা মনে আসছে বলে দিন। রুদ্র সত্যিই যেন সাহস পেল। চট করে বলো, আমি সেজদিকে ভালোবাসি। আরিশা হোঁচট খেলো। ওর গোল চোখ দুটোর দিক চেয়েই রুদ্র আকপটে বলো, আমি ওকে বিয়ে করতে চাই। পরপরই কতগুলো শখ খেলো আরিশা। এমন কিছু কর্ষকালেও আশা করেছিল কি? হতভম্ব হয়ে চেয়েই থাকলো রুদ্র নিরুদ্বেগ মুখের দিকে। তুমি কি শুনছো আমার কথা? আরিশার সম্বিত ফিরল। জি শুনছি। পরমুহূর্তে মিনমিন করে বলো, মানে আমি তো শুনেছিলাম আপনাদের আদায় কাজকলার সম্পর্ক, সেখানে কিভাবে কি? রুদ্র স্ফীত হাসলো। কিভাবে কি আমি নিজেও জানি না, জানলে বলতাম। তবে একটা কথা সত্যি, তোমার বোনের মধ্যে বিশেষ কিছু আছে। জাদু টাদু জানি নেই ঘাত, নাহলে এত সহজে বসালাম কি করে? আরিশা মৃদু হাসলো। রুদ্র বেগ নিয়ে শুধালো, তোমার কি এই ব্যাপারে দ্বিমত আছে? দেখো, আমি তোমার বরের সে হিসেবে উত্তরটা চাইছি না। ছোট বোনের পাত্র হিসাবে বিবেচনা করো, তারপর তার বড় বোন হিসাবে মতামত জানাও। আরিশা নিঃসংকোচে বলো, এটা সত্যি কথা কি? ভাইয়া, আপনাকে আমি খুব কম সময় ধরে চিনি, দেখছি অল্প, কিন্তু আপনার সম্বন্ধে অব্র থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছিল আমার। আপনি কেমন, কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এসব অব্র কবিতার মতো আওড়াতো। তাই আমিও আপনাকে যথেষ্ট জানি। যতটুকু দেখলাম সেটুকুই যথেষ্ট আমার জন্য। মানুষ চিনতে পারি আমি, বুঝে অবুঝ নই। আমি নিঃসন্দেহে বলতে পারবো আমার বোনের জন্য আপনি উপযুক্ত পাত্র হবেন। রুদ্রের ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বের হয়। আরিশা বলো, আমি তাহলে কালই বাড়িতে কথা বলছি। রুদ্র আপত্তি জানালো, এখনই নয়, আমি আগে তোমার মনের কথা জেনে নিই তারপর। এ পর্যায়ে আরিশার হাসিটা কমে আসে। সে যদি যে রুদ্রকে কতটা অপছন্দ করে সে জানে। বিয়ে তো কথায় নাচ্য করে দেবে কনফার্ম। রুদ্র ওর অভিভক্ত দেখে বুঝে ফেলল। নিশ্চিত করে বলো, এ তো ভেবো না আরিশা, সে যদি না চাইলে নিশ্চয়ই ওকে জোর করবো না আমি। তবে উনি যদি চান আমাকে, তখন কাউকে মানব না। এটাও সত্যি। আরিশা মাথা নাড়ল। সে বুঝেছে। আমি কি আগে সেদিদির সাথে কথা বলবো? না, তার প্রয়োজন নেই। কথা আমি নিজেই বলবো। আমার ধারণা সত্যি হলে উনি আমায় পছন্দ করেন। আরিশা খুশিতে বাকবাকম হয়ে বলল, তবে দেরি কিসের ভাইয়া? কথায় আছে শুভস্য শীঘ্রম। রুদ্র হঠাৎই অন্যমনস্ক হয়ে বলল, আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ ফিরে আসা বাকি। আমার বিশ্বাস সে খুব শিগগিরই ফিরবে। আর তাকে ছাড়া জীবনের এত বড় একটা কাজ কি করে সারি বলো? আগে সে আসুক, তারপর সব হবে।
বলতে পারো ওই মানুষটার জন্যই আমার অপেক্ষা। কে এসে? রুদ্র নিঃশ্বাস ফেলে বলো, জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে। তবে আমার একটা অনুরোধ তোমার কাছে, আজকের কথা নিয়ে সে যদি যেন কিছু না জানে।